আসসালামু আলাইকুম স্টুডেন্টরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় মূলত আলোচনা করা হয়েছে পদার্থের অবস্থা নিয়ে। আমরা জানি সাধারণত পদার্থ তিনটি অবস্থায় বিরাজমান করে। এগুলো হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয়। পদার্থ কঠিন থেকে তরলে এবং তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর করা যায় তাপ প্রয়োগ করে। তো পদার্থকে তাপ শক্তি প্রয়োগ করে কেন কঠিন থেকে তরল হয়, তরল থেকে বাষ্প হয়, এগুলো ব্যাখ্যা করা যায় পদার্থের কণা তত্ত্ব দিয়ে। পদার্থের কণা তত্ত্ব দিয়ে আমরা যদি ব্যাখ্যা করি, এখানে মূলত বলা হয়েছে পদার্থের কঠিন পদার্থের পরমাণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে, অর্থাৎ তাদের পরমাণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি থাকে, ফলে তারা খুব কাছাকাছি থাকে এবং নিজেরা খুব কম্পিত অবস্থায় থাকে। তো ফলে তাদের মধ্যে গতিশক্তি থাকে। কিন্তু যখন পদার্থের মধ্যে তাপ দেওয়া হয়, কঠিন পদার্থের মধ্যে তাপ দেওয়া হয়, তখন কঠিন পদার্থের পরমাণুগুলোর কম্পন আরও বেড়ে যায় এবং গতিশক্তি বৃদ্ধি পায়। পরে তারা খুব দূরে অবস্থান করা শুরু করে। পরে তারা কঠিন থেকে তরলে পরিণত হয়। তরল পদার্থকে তাপ দিলে তাদের ওই পদার্থ পরমাণুগুলো আরও দূরে সরে যায়, পরে তারা বাষ্পে পরিণত হয়। এটি হচ্ছে পদার্থের কণা তত্ত্ব। এছাড়া এখানে আরও আলোচনা করা হয়েছে ব্যাপন। ব্যাপন হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে কোনো পদার্থের পরমাণু সমূহ বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। এরপরে আরও এখানে আলোচনা করা হয়ে ব্যাপনের আরও একটি উদাহরণ এখানে আলোচনা করা হয়েছে। এখানে দেখো, এখানে আমাদের এই পাশে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড রাখা হয়েছে এবং বি প্রান্তে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রাখা হয়েছে। এখান থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে NH3 বি প্রান্ত থেকে এই প্রান্তের দিকে যাওয়া শুরু করছে, আর এই প্রান্তের দিকে, আর এই প্রান্ত থেকে HCl বি প্রান্তের দিকে যাওয়া শুরু করছে। তারা উভয় মিলিত হওয়ার পরে সাদা দোয়া তৈরি হয়। কিন্তু এখানে একটা ঘটনা ঘটে, এটা হচ্ছে সাদা দোয়াটা এই প্রান্তের নিকটে তৈরি হয়। এটা এই প্রান্তের নিকটে কেন তৈরি হয়, এটা তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে, আমরা জানি যার ভর কম, যে পদার্থের আণবিক ভর কম, তার ব্যাপনের হার বেশি। এখানে এই প্রান্তে রাখা হয়েছে HCl, যার আণবিক ভর হচ্ছে 36.5, এবং বি প্রান্তে রাখা হয়েছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখান থেকে NH3 এই প্রান্তের দিকে যাওয়া শুরু করে। NH3-র আণবিক ভর হচ্ছে 17। যেহেতু NH3-র আণবিক ভর কম, তাই এটির ব্যাপন হার বেশি হবে এবং এটি বেশি দূরত্ব অতিক্রম করবে। তাই সাদা দোয়াটি তৈরি হয় এই প্রান্তের নিকটে। এরপরে এখানে আরও আলোচনা করা হয়েছে নিঃসরণ। নিঃসরণ হচ্ছে সরু ছিদ্র পথে উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চল থেকে কোনো পদার্থের পরমাণু সমূহ ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। যেমন ধরো বেলুনের ভিতরে আমরা অনেক বায়বীয় পদার্থ থাকে, এগুলার বেলুনের ভিতরে চাপ অনেক বেশি থাকে। আমরা যদি বেলুনটিকে ছিদ্র করি, তাহলে বেলুন থেকে বায়বীয় পদার্থগুলো সরু ছিদ্রপথে নিম্নচাপ অঞ্চল দিকে ছড়িয়ে পড়ে। এটি একটি নিঃসরণের উদাহরণ। এরপরে আমাদের এখানে মোমবাতির প্রজ্বলন নিয়ে কথা বলা হয়েছে। মোমবাতিতে এখান থেকে একটা প্রশ্ন আসে যে মোমবাতি জ্বলার সময় কয় ধরনের পরিবর্তন ঘটে। এখানে মূলত দুই ধরনের পরিবর্তন ঘটে, ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটে। এরপর এখানে আরও আলোচনা করা হয়েছে গলন এবং স্ফুটন। গলন হচ্ছে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক সম্পর্কে আমরা এখানে জানতে হবে। গলনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় কোনো পদার্থ গলতে শুরু করে তাকে গলনাঙ্ক বলে। যেমন পানির গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, এরকম প্রত্যেকটা পদার্থের গলনাঙ্ক রয়েছে। এছাড়া এখানে আলোচনা করা হয়েছে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক হচ্ছে কোনো পদার্থকে তাপ দিলে যে তাপমাত্রা এটি বাষ্পে পরিণত হয় বা পুড়তে শুরু করে তাকে স্ফুটনাঙ্ক বলে। স্ফুটনাঙ্ক যেমন পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এরকম প্রত্যেকটা পদার্থের স্ফুটনাঙ্ক রয়েছে। আমাদের এখানে পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মাপার কিছু কৌশল দেখানো হয়েছে ব্যবহারিকভাবে। এরপরে এখানে আমাদের বরফের তাপ প্রদানের লেখচিত্র দেখানো হয়েছে। বরফের তাপ প্রদানের লেখচিত্রের মধ্যে আমরা দেখতে পাই এখানে -40 ডিগ্রি থেকে প্রথমে বরফটিকে তাপ দেওয়ার পরে এটি 0 ডিগ্রিতে চলে গেছে, তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এখানে পদার্থের কোনো অবস্থার পরিবর্তন ঘটে নাই, অর্থাৎ বরফে রয়েছে। কিন্তু যখন 0 ডিগ্রিতে গেছে, তখন বিতে কোনো তাপ বৃদ্ধি পায় নাই। এখানে বরফটি 0 ডিগ্রিতে যাওয়ার পর, অর্থাৎ বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এটি 0 ডিগ্রিতে যাওয়ার পর এটি গলা শুরু করে এবং তাপমাত্রা বৃদ্ধি পায় না। তখন বিতে এটা তাপ গ্রহণ করে গলে তরলে পরিণত হয়, বরফটি তরলে পরিণত হয়। কিন্তু যখন সম্পূর্ণ বরফ তরলে পরিণত হয়, তখন আবার তাপ দেওয়ার পরে এটি আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 100 ডিগ্রি সেলসিয়াসে যায়। 100 ডিগ্রি সেলসিয়াসে যাওয়ার পর এটি আবার তাপমাত্রা বৃদ্ধি পায় না, এবার এটি
তরল থেকে বাষ্পে পরিণত হয়, সিডিতে তরল থেকে বাষ্পে পরিণত হয়। এটি হচ্ছে বরফের তাপ প্রদানের লেখচিত্র। এখানে আলোচনা করা হয়েছে জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র, অর্থাৎ আমি একটু আগে বলছিলাম তোমাদেরকে বরফকে বাষ্পে পরিণত হওয়া পর্যন্ত ধাপগুলো পড়ানো হয়েছে। এবার আমরা উল্টা জিনিসটা পড়াবো, অর্থাৎ শীতলীকরণ মানে আমরা বাষ্পকে যদি ঠান্ডা করি বা তাপমাত্রা কমাই, তখন এখানে বাষ্প থেকে প্রথমে পদার্থটি যে জলীয় বাষ্পকে ঠান্ডা করার পরে এটি প্রথমে 100 ডিগ্রি সেলসিয়াস আসার পর এটি তরলে পরিণত হবে। এরপরে তরলে পরিণত হওয়ার পর আবার তাপমাত্রা কমা শুরু করবে। তাপমাত্রা কমতে কমতে এটি 0 ডিগ্রিতে আসার পর এটি বরফে পরিণত হওয়া শুরু করবে। বরফে পরিণত হওয়ার পর আবার তাপমাত্রা কমতে থাকবে। এটা হচ্ছে জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র। এরপরে এখানে আলোচনা করা হয়েছে পাতন এবং ঊর্ধ্বপাতন। পাতন হচ্ছে কোনো পদার্থকে বাষ্পীভবন এবং ঘনীভবনের সমষ্টি, অর্থাৎ কোনো পদার্থকে বাষ্পে পরিণত করা এবং বাষ্পকে আবার ঘনীভবন করা, এটি হচ্ছে পাতন। এরপর এখানে আলোচনা করা হয়েছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন হচ্ছে কোনো পদার্থকে তাপ দিলে এটি তরলে পরিণত হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। ঊর্ধ্বপাতন কয়েকটি পদার্থ এখানে বলা হয়েছে, এগুলো এমসিকিউতে আছে, যেমন নিশাদল, কর্পুর, ন্যাপথলিন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে ঊর্ধ্ববাহিত পদার্থ। অর্থাৎ এইসব পদার্থকে তাপ দিলে এটি সরাসরি বাষ্পে পরিণত হয়। এখানে মূলত এই ঊর্ধ্ববাহিত পদার্থ এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ঊর্ধ্বপাতন কাকে বলে এগুলো পরীক্ষাতে আসে, তোমরা ঊর্ধ্ববাহিত পদার্থগুলো মুখস্থ করে নেবে এমসিকিউর জন্য। এই অধ্যায়ে তোমাদের কিছু জানার থাকলে আমার কমেন্ট সেকশনে জানাইবা, আর আমার ভিডিওতে কোনো ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আমি আরো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই আমার সাথে থাকবা।